তো সবাইকে শুভেচ্ছা। আজকের আমাদের রুবি প্রোগ্রামিং বেসিক্সের থার্ড লেকচারে আজকে আমরা মূলত আলোচনা করব বিভিন্ন ধরনের ডাটা টাইপ, বেসিক্যালি সংখ্যা এবং স্ট্রিং বা বাক্য এসব নিয়ে আর কি। তো আমি প্রথমে শিব্যাং লাইনটা দিয়ে দিই, আর তারপরে রুবি। এটা আমার শিব্যাং লাইন হয়ে গেল, কন্ট্রোল এস। তো আমি একটা জিনিস খেয়াল করলাম গত কয়েকদিনে যে তোমাদের অনেকেই ওই কোড লেখার পরে কন্ট্রোল এস চেপে সেভ করতে ভুলে যাচ্ছ। কন্ট্রোল এস চেপে সেভ করতে ভুলে গেলে এখানেও তুমি সেভ করতে পারো, এই যে ফাইল থেকে সেভ আছে। তো কন্ট্রোল এস থেকে সেভ করাটা সহজ। সেভ করার পরে তখন ওই যে টার্মিনাল ওপেন করে ট্রাই করতে হবে, ঠিক আছে? সেভ করতে ভুলে গেলেই তখন দেখা যাবে, মনে হবে যে কী ব্যাপার, হচ্ছে না কেন। আর এরকম সিম্পল জিনিসগুলো প্রথম প্রথম হয়, টেনশন করার কিছু নাই। তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডাটা টাইপ নিয়ে, ঠিক আছে? তো আমরা অলরেডি ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছি। ভ্যারিয়েবলটা হচ্ছে কি, যে ভ্যারিয়েবল মূলত হচ্ছে একটা প্লেস হোল্ডার, কোনো কিছুর নাম, কোনো অবজেক্টের নাম, এবং একটা ভ্যারিয়েবল যে কোনো ধরনের ডাটা হোল্ড করতে পারে। তো কি কি ধরনের ডাটা নিয়ে রুবিতে কাজ করা হয় সেটাই মূলত আজকের আলোচ্য বিষয়। তো ডাটার মানে আজকে এবং আগামী বেশ কয়েকটা ক্লাস নিয়ে সেটা আলোচনা হবে। ডাটা বলতে রুবিতে যেটা ডাটা বলে কিছু নাই, রুবিতে সবই হচ্ছে অবজেক্ট। তো এই ক্লাসের মানে মূলত নাম হওয়া উচিত হচ্ছে অবজেক্ট টাইপস, ঠিক আছে? তো আমি সেটাই করছি, অবজেক্ট টাইপস। আচ্ছা, কে আসলো নতুন? নতুন কেউ একজন এসছে, আচ্ছা জয়। আচ্ছা, জয় আজকে লেট করে ফেলছে, ঠিক আছে। অবজেক্ট টাইপ। তো আমাদের প্রথম অবজেক্ট টাইপ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নুমেরালস। নুমেরালস মানে আমরা জানি, নুমেরালস মানে হলো যে নাম্বার, ঠিক আছে? রুবির একটা অবজেক্ট টাইপ আছে, একটা ক্লাস আছে, সেটার নাম হচ্ছে নুমেরালস। নুমেরালস মানে হলো যে সংখ্যা, সংখ্যার তত্ত্ব কিংবা সংখ্যা এরকম। আর এর মধ্যে দুই ধরনের মূলত সংখ্যা রুবিতে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, আর একটা হচ্ছে ভগ্ন সংখ্যা, যেটাকে বলা হয় যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোটস, ঠিক আছে? তো নাম্বারের টু টাইপস। আচ্ছা, আমি এখানে বরং এটা দিয়ে দিই, দেয়ার আর টু টাইপস অফ numerals ইন রুবি, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার জিআর, ওকে, ইন্টিজার। আর দুই নম্বর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে? এটাকে ভগ্নাংশ, সোজা কথায় আমরা ভগ্নাংশ বলে মনে রাখলেই সব থেকে চলবে, ঠিক আছে? আমি এটা বাংলায় অ্যাড করে দিই। আমি এখানে বাংলায় লিখতেছি কমেন্ট, কিন্তু কোডিংয়ের সময় কিন্তু বাংলায় লেখা চলবে না, ঠিক আছে? কারণ রুবি বাংলায় ট্রান্সলেট করা হয় নাই, সো বাংলায় করলে ঠিক মতো কাজ নাও করতে পারে। তো আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ইন্টিজার নাম্বার নিয়ে। ইন্টিজার, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা সবাই জানি, শূন্য থেকে যা আছে উপরে সবই পূর্ণ সংখ্যা, ঠিক আছে? নেগেটিভ যে সংখ্যাগুলো আছে সেগুলো নেগেটিভ পূর্ণ সংখ্যা যেগুলো আছে, অর্থাৎ প্লাস মাইনাস যেগুলো সংখ্যা, সবগুলো সংখ্যাই মূলত হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজারের মধ্যে পড়ে। এবং মাইনাস নেগেটিভ সংখ্যা যেগুলো আছে সেগুলো সচরাচর ব্যবহার হয় না, তবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব, নেগেটিভ সংখ্যা ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিসের সাবধানতা? যখন আমরা নেগেটিভ কোনো সংখ্যা নিয়ে আলোচনায় আসবে তখন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তবে এখন আপাতত ওইটা নিয়ে মাথা না ঘামালে চলবে। আমরা আমাদের শেখার জন্য শুরুতে আমরা শুধুমাত্র যেটাকে বলে পজিটিভ বা ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করব।
তো ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে যে 0 থেকে শুরু করে যতগুলো ধনাত্মক এবং ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলোই একটি ইন্টিজার। ঠিক আছে, এখানে ইন্টিজার হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে, যেমন আমরা এর আগে দেখেছি যে ওই যে আমরা লেখালেখি যখন করলাম তখন ওটা একটা ক্লাস। ঠিক আছে, ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে যে একটা শ্রেণী। ঠিক আছে, তো ইন্টিজার একটা শ্রেণী। রুবিতে কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলোতে হচ্ছে ক্লাস দিয়ে একটা নির্দিষ্ট ধরনের অবজেক্টকে বোঝায়। ঠিক আছে, তো আমাদের এখানে কি ধরনের অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি? সংখ্যা, পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যা হচ্ছে এটা নিজে একটা ক্লাস, এবং এই যতগুলো সংখ্যা আছে প্রতিটা একটি হচ্ছে এই ক্লাসের অন্তর্গত। যেমন আমরা যদি ক্লাসের ক্ষেত্রে ধরি, যেমন বিদ্যালয়ে যে স্টুডেন্ট যারা আছে সেই স্টুডেন্টরা হচ্ছে মানে তারা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ক্লাসের মানে আন্ডারে থাকে, তাই না? ক্লাস 8-এর, ক্লাস 7-এর। তো ক্লাস 7-এর ক্লাসরুমে ঢুকলে যতগুলো আমরা দেখতে পাই স্টুডেন্ট, সবাই ওই ক্লাস 7-এর মানে পার্ট আর কি, ক্লাস 7-এর স্টুডেন্ট। তো এরকম ইন্টিজার যে ক্লাসটা আছে 0 থেকে শুরু করে যতগুলো ইতিবাচক, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে সবগুলো হচ্ছে এই ইন্টিজার ক্লাসের অন্তর্গত। তো আমরা এখন একটু উদাহরণ দেই। যেমন এক্স আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলে আমি একটা অবজেক্ট রাখবো, সেই অবজেক্টটা হচ্ছে 2। 2টা কি? এটা হচ্ছে ইন্টিজার এক ক্লাসের একটা অবজেক্ট। ঠিক আছে, তো আমরা এখন এটা কন্ট্রোল সেভ করলাম। ঠিক আছে, এবার আমি টার্মিনাল ওপেন করি এবং টার্মিনালে গিয়ে আমি এখন ওই ফাইলটাতে মুভ করব। তো ওই ফাইলে মুভ করলে কি হবে, যে ওই ফাইলটা আমাকে দেখাই দিতে হবে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আইআরবিতে সরাসরি আমরা এরকম ছোটোখাটো জিনিসগুলো আলোচনা করতে পারি। তো আমি আইআরবি ওপেন করি। ঠিক আছে, আইআরবিতে আমি এখন লিখব এক্স ইজ ইকালস টু 2। ঠিক আছে, লিখলাম এবং এক্স ডট ক্লাস লিখে যদি আমি এন্টার দেই তাহলে সে আমাকে দেখাই দেবে যে এটা কোন ক্লাসের অন্তর্গত, এক্স ভেরিয়েবলটাতে কোন ক্লাসের অবজেক্ট আছে। ঠিক আছে, ইন্টিজার ক্লাসের অবজেক্ট আছে এক্সে, এবং এই যে ডট ক্লাস যেটা আমি এখানে সাথে অ্যাড করে দিলাম এটা হচ্ছে, এটাকে বলে মেথড। ঠিক আছে, ডট দিয়ে যে কোনো একটা কিওয়ার্ড থাকবে এবং সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিস আউটপুট করবে কিংবা পার্টিকুলার কাজ সাধন করবে। তো এটাকে বলে হচ্ছে মেথড, মানে এর মাধ্যমে কোনো একটা পার্টিকুলার কাজ আমরা করাই। যেমন আমরা বলি একটা কিওয়ার্ড যদি করি যে জাম্প, একজন ছোট বাচ্চাকে যদি আমরা শেখাই যে জাম্প, যখনই আমি বলবো তখনই সে কি লাফ দেবে। তো এটা হচ্ছে জাম্প কিওয়ার্ডটা কি হচ্ছে, একটা ফাংশন আমার তৈরি করতেছে। কি, ওই বাচ্চাটাকে যখনই আমি জাম্প বলবো সে একবার লাফ দেবে। তো এটা হচ্ছে মেথডের, মানে এটাকে ফাংশন বললে সব থেকে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। তবে রুবিতে এটাকে মেথড বলা হচ্ছে। মেথড বলার কিছু কারণও আছে, কিন্তু এখন আমরা আপাতত জানবো যে এই ডট দিয়ে যে কিওয়ার্ডটা ব্যবহার করে এটাকে বলা হয় মেথড, এবং এর দ্বারা কোন একটা পার্টিকুলার কাজ সাধন করা হয়। ঠিক আছে, তো আমি এখানে এক্স এর ক্লাস আমি এভাবে আউটপুট করলাম আইআরবিতে। ঠিক আছে, কি করলাম, আইআরবি কল করলাম, দিয়ে আমি এই ভ্যারিয়েবলটা সেট করলাম এবং তার উপরে এই ডট ক্লাস এই মেথডটা অ্যাপ্লাই করলাম। তার ফলে সে আমাকে ওই যে এক্স ভ্যারিয়েবলটা আছে সে কোন ধরনের অবজেক্ট হোল্ড করতেছে সেটা আমাকে জানাই দিল। সে বলল যে এক্স যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলটা এখন ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট হোল্ড করতেছে। আমি ঠিক একই জিনিসটা এখানেও করতে পারি, কিন্তু এখানে আমাকে যেটা করতে হবে, এখানে পোর্টস দিতে হবে এবং এক্স এর সাথে ক্লাসটা দিতে হবে। পোর্টস না দিলে সে আউটপুটটা দেবে না। আমি এখন ফাইলটাকে কল করব। ঠিক আছে, আমি আইআরবিতে তো দেখালাম, এবার আমি ফাইলটাকে কল করব। আইআরবি থেকে এক্সিট করতে হলে আমাকে এক্সিট লিখতে হবে। এক্সিট লিখলে আমাকে ওই ফোল্ডার যে অংশটা আছে সেখানে ড্রপ ইন করলো। ওকে, এখন
আমি ওই ফোল্ডারটাতে মুভ করব। আমি কোন ফোল্ডারে আছে? ক্লাস প্র্যাকটিস ফোল্ডারে আছে, সিডি ক্লাস আন্ডারস্কোর প্র্যাকটিস, এই ফোল্ডারে যাব এবং এখানে আমি এখন প্রথমে রুবি লিখব, তারপরে k_3 দিব, তারপরে .rb দেব এবং ফাইলটা আমি সেভ করেছি কিনা করে না থাকলে কন্ট্রোল-s করব, তারপর আমি এটা রান করব। এখানে কি দেখা যাচ্ছে? ওই একইভাবে আমাকে ইন্টিজার লেখাটা আউটপুট করেছে, কারণ আমি এটা আউটপুট করতে বলেছি। কি আউটপুট করতে বলেছে? যে এই মেথডের ফলে যে উত্তরটা আসলো, যে অ্যান্সারটা আসলো, সেটার কাছে সে যেন আউটপুট করে। তো আইআরবিতে আমাকে মূলত পুটস করতে, মানে সবসময় পুটস করতে হবে না, স্পেশালি যখন আমরা কোনো মেথড অ্যাপ্লাই করব, তবে ফাইলে আমাদের পুটসটা করতে হবে। তো আমি আপাতত আজকে এখনই আইআরবি ব্যবহার করছি না, দু একটা ক্লাস যাক, যখন আর একটু বোধগম্যটা আসবে তখন আমি আইআরবির ব্যবহারটা শুরু করব। ওকে, আচ্ছা, এ তো গেল হচ্ছে আমরা কি দেখলাম, যে আমরা ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট কল করলাম এবং তার সে কোন নেচারের সেটাও আমি আউটপুট করে নিলাম। আমরা করতে করতে কোনো এক সময় দেখা যাচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল আসবে, সে ভ্যারিয়েবলটা কী ধরনের ডাটা এখন হোল্ড করতেছে, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা সিম্পলি এই মেথডটা ব্যবহার করব। ঠিক আছে, তা আমি সবার নিচে একটা অংশ আমি মানে অ্যাড করব, সেটা হচ্ছে যে নিউমেরাল মেথডস। নিউমেরাল মেথডসের আন্ডারে আমি ওই মেথডগুলোকে কালেক্ট করব। ঠিক আছে, x.class, এই মেথডগুলো কি কি মেথড, আমি আজকে ক্লাস করানোর সময় বেশ কিছু মেথড নিয়ে আলোচনা করব। এই মেথডগুলো আমি এখানে কালেকশন করব যাতে করে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এ তো গেল, আমি এক্স ভ্যারিয়েবল কল করলাম। এখন এক্স এর আমি ভ্যালু যদি চেঞ্জ করি, দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, দেখা যাচ্ছে না কেন? কে বলছে? মুবাশশির, তুমি বলছো? জি ভাইয়া, আমি বলতেছি আচ্ছা দেখা শোনো, যাচ্ছে তুমি না। এক কাজ করো, তুমি এই মিটিংটা ক্লোজ করো, করে আবার নতুন করে অন করো। যদি বেশি সমস্যা ভাই হয়, আমরাও দেখতে পাচ্ছি না। এটা কিন্তু শেয়ার হচ্ছে, সব প্রেজেন্টিং করি, আমি আরেকবার প্রেজেন্ট করি, তাহলে দেখি কি অবস্থা। আমি তো দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে একটু প্রবলেম আর কি। আচ্ছা, আমি আরেকবার করলাম, এবার কি অবস্থা আসলো? হ্যাঁ ভাইয়া, আসছে। আসছে? জি আসছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এখানে যদি না আসে তো মিটিংটা ক্লোজ করে আবার মিটিংটাতে জয়েন করবা, হয়তো কোনো কারণে হতে পারে। আর আরেকটা যেটা জিনিস হবে সেটা হচ্ছে যে ওই কেচ এবং কুকিজ ডিলিট করতে জানো কি? না জানলে আমি পরে এক সময় দেখাই দেবো। এই অনেক সময় ওই গুগল মিটের ওই কেচ কুকিজের প্রবলেম হয়, যে কারণে অনেক সময় ভিডিও দেখা যায় না। তো ভিডিও না যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, একটা হচ্ছে যে নেটের সমস্যা হলে সেটাও হয়। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম আমি, যে এক্সের ভ্যালু এখানে 2 ছিল, তার মানে কিন্তু আজীবন সে 2 থাকবে তা না। আমি এখানে এক্সের ভ্যালু চেঞ্জ করে এক্সের ভ্যালু 4 করলাম, তাতে এক্সের ভ্যালু এইখান থেকে, এই লাইন থেকে 14 নম্বর লাইন থেকে পরের লাইনগুলোতে এক্সের ভ্যালু হয়ে গেল 4। ঠিক আছে, এখন আমি চাইলে ওয়াই নামে আমি আর একটা ভ্যারিয়েবল কল করতে পারি এবং সেটাতে এক্সকে 2 দিয়ে ভাগ করলে যা আসবে সেটা আমি এখানে মানে স্টোর করতে পারি। ঠিক আছে, পুটস ওয়াই দেব, দিয়ে আমি ফাইলটা আবার রান করব, দেখি কি অবস্থা হয়। দেখা যাচ্ছে যে কি দিছে, আমাকে 2 দিছে, কারণ আমি ওয়াইকে আউটপুট করেছি। ওয়াইয়ে কি ছিল? এক্সকে 2 দিয়ে ভাগ করলে যা আসে সেটা আমি ওয়াইয়ে মানে অ্যাসাইন করেছি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা দিয়ে আমি ওয়াইয়ে ওই ভ্যালুটা মানে অ্যাসাইন করলাম, দিয়ে আমি ওয়াইয়ের ওই ভ্যালুটা স্টোর করে ওয়াইকে কল করলাম। তো এই তো হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, এগুলো মোটামুটি আমি এর আগেও একদিন দেখাইছি, তবে আমি আরেকবার দেখাই নিলাম। এখন একই নিয়মে হচ্ছে দেখা যাচ্ছে যে এবার এক্সের ভ্যালু হলো 4, ওয়াইয়ের ভ্যালু হলো 2। এবার যদি আমি একটা কাজ করি, যে পোস্ট করি এবং এক্স ইন্টু ওয়াই করি, ঠিক আছে, তাহলে কি হবে? 4 দুগুণে 8 হবে, তাই না? কন্ট্রোল-s করলাম, এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল আমি স্টোর করলাম না, জাস্ট শুধু আমি আউটপুট করলাম, শুধু পুটস করে এটা করলাম, এই ভ্যালুটা কোথাও স্টোর হয়নি। আবার একইভাবে পুটস এক্সের ভ্যালু 4, হ্যাঁ, তারপরে আমি 2টা স্টার যদি দেই তাহলে কি হবে? এটা হবে, এটা এক্সপোনেনশিয়াল বা ওই যে বর্গ যেটা হয় সেটা হবে। বর্গের ইংরেজি কি ভুলে গেছি আমি, এক্সপোনেনশিয়ালই মনে হয়।
যেটা হচ্ছে যে 4কে 2 দিয়ে বর্গ করলে 4 4 16 হয়, সেটা এখানে আসছে, ঠিক আছে। তার মানে একবার স্টার দিলে গুণ হবে, দুইবার স্টার দিলে এটা হচ্ছে স্কোয়ার কিংবা বর্গতে চলে যাবে, ঠিক আছে। এবং ওয়াইতে যা ভ্যালু থাকবে সেটা হচ্ছে ওর উপরে গিয়ে পড়বে। তো এই তো গেল। আর এছাড়া যোগ বিয়োগ গুণ ভাগের যা নিয়ম আছে তা তো আছেই। এখন আমি আরেকটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আমি এক্স এর ভ্যালু 2 বাড়াইতে পারি, ঠিক আছে। এখানে আমি এক্স এর ভ্যালু নেই, পুটস এক্স, ঠিক আছে। এক্স এর ভ্যালু নেই, নিয়ে আউটপুট করি, সবার শেষে এক্স এর ভ্যালু আসবে। এক্স এর ভ্যালু হচ্ছে 4 আসছে, তাই না। এখন আমি 4 এর সাথে আরও 2 যোগ করতে চাই। আমার ভ্যালু এই জায়গায় 20 নম্বর লাইনে এক্স এর ভ্যালু হচ্ছে 4, আমি এর সাথে আরও যোগ করতে চাই। এটা করার জন্য কয়টা উপায় আছে? একটা হচ্ছে যে এক্স ইজ ইকালস টু এক্স প্লাস 2, এটা করতে পারি। তাহলে কি হবে, এক্সকে সে এখানে কল করবে, এক্সের ভ্যালু যেহেতু 4 আছে তার সাথে 2 অ্যাড করবে, করে এটার অ্যান্সার হবে 6। সেই 6টাকে সে গিয়ে আবার এক্সে অ্যাসাইন করবে। তারপরের লাইনে 22 নম্বর লাইনে যদি আমি পুটস এক্স করি, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে 6, ঠিক আছে। এই যে সবার শেষে আসছে 6, তার মানে এটার ভ্যালু 6 দিয়ে দিছে আমাকে। তো এটা একটা উপায়। আর একটা উপায় আছে, এক্স ইজ ইকালস টু, এটা হচ্ছে যে প্লাস ইকুয়াল, ঠিক আছে, প্লাস ইকুয়াল 2। এটা হচ্ছে যে একটা মেথড, মানে যোগ করার। আমি এখানে মানে যেটা করছি যে ইকুয়াল দিয়ে এক্সকে কল করে তারপরে আবার 2 যোগ করলাম, সেটা না করে আমি এখানে এক্স প্লাস ইকুয়াল 2 দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা শর্ট হ্যান্ড মেথড। এটা এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এইটা হচ্ছে যে একটা শর্ট ফর্ম, ঠিক আছে, সংক্ষিপ্ত একটা রূপ। এবং প্রোগ্রামাররা অলওয়েজ ট্রাই করে যে কত কম লেখায় কত বেশি কাজ করা যায়। যেহেতু যত কম লিখবো তত প্রোগ্রামটা আমার ছোট হবে, প্রোগ্রামটা রান করবে তত দ্রুত, এবং দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা লেখার জন্য সময় কম লাগবে। যখন অনেক বড় প্রোগ্রাম লিখতে হয়, একটা প্রোগ্রাম লিখতে 2 মাস আর 3 মাস সময় লেগে যায়। যদি 10% এফিসিয়েন্সি আনা যায়, তাহলে দেখা যাচ্ছে লঞ্চ টাইম অন্তত 7 দিন আগায় নিয়ে আসা সম্ভব হয়। যে কারণে এই সমস্ত ছোটোখাটো শর্টকাটের দিকে প্রোগ্রামাররা অলওয়েজ মানে মোটামুটি করে। তো শুরুতে বুঝতে কষ্ট হলে কিংবা যদি মনে না থাকে, তো আমরা একেবারে এরকম ইলাবোরেট ফরম্যাটেও ইউজ করতে পারি, যখন আমরা এখন নতুন যখন আছি। পরবর্তীতে আমরা এরকম শর্ট ফর্মে চলে যাব। তো এখন এটা আমি পুটস করি, এখানে পুটস এক্স যদি করি কি আসবে, এখানে আমাদের অ্যান্সার দিয়েছিল কি, এখানে অ্যান্সার দিয়েছিল 6, তাই না। আর এখানে 8 অ্যান্সার দেওয়ার কথা, সবার শেষে 8, তো 8 চলে আসছে, ঠিক আছে। তো আমার এক্সের ভ্যালু 24 নম্বর লাইন থেকে শুরু করে হয়ে গেল 8। তো এইগুলো ছিল মোটামুটি। এছাড়া আরও বীজগণিতের যে সমস্ত সাধারণ নিয়ম আছে, যেমন যে পুটস করব, এখানে 1 প্লাস 3 করব, তারপরে দেখা যাচ্ছে এটার সাথে আমি গুণ করব, গুণ 3 দিলাম, এবং এখানে সবার শেষে মাইনাস এক্স করে দিলাম। এই যে মানে এরকম বীজগণিতের সাধারণ যে ইয়াগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবেই চলবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে এখানে আমরা ইউজ করতে পারবো। সবার শেষে 4 আসছে, ঠিক আছে। 1 আর 3 যোগ করে 4 হয়ে গেল, আর 4 আর 3 ইন্টু করে 12 হয়ে গেল। 12 থেকে 8 বাদ দিলে, এখানে 8 ছিল, বাদ দিলে 4 হয়ে গেল। তো এই তো মোটামুটি এখানে এগুলো চললো, ঠিক আছে। আমি এটা এখন আপাতত আমাদের ইন্টিজারের যে সেগুলো শেষ, এবং ইন্টিজারে আমরা একটাই মেথড ব্যবহার করলাম। আচ্ছা, এবার একটা ইকুয়াল এন্ড দিয়ে এটাকে আমি কমেন্টের ভেতরে নিয়ে আসি। আচ্ছা, এটা গেল ইন্টিজার। এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে, বা সিম্পলি ফ্লোট, ঠিক আছে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার কি আমরা এখানে কি ব্যাখ্যা করেছিলাম যে ফ্লোটিং পয়েন্ট 0 থেকে শুরু করে পজিটিভ অথবা নেগেটিভ যা আছে,
যতগুলো ভগ্ন সংখ্যা আছে সবগুলোই একটি ফ্লোটস। ওকে, এ তো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের এক্সাম্পল। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ব্যাখ্যা এটা আলাদাভাবে আমাদেরকে রুবিতে দেখাই দিতে হয় না। রুবি অটোমেটিকলি যখন দেখে যে এটা একটা ফ্লোটিং নাম্বার, তখন সে অটোমেটিকলি ওই ভেরিয়েবলটাকে ফ্লোট হিসেবে ট্রিট করে। যেমন আমরা ওয়াই নেই, ওয়াই ইজ ইকালস টু 3.14 দিলাম, ঠিক আছে। এখন এবার আমি ওয়াই ডট ক্লাস এটাকে আমি করব, এটার আমি ক্লাস মেথডটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। দেখাচ্ছে আমাকে ফ্লোট বলে দিল, ঠিক আছে। এখন y ইজ ইকালস টু 3 দিলে তো ইন্টিজার দিবে, সেটা আমরা জানি। কিন্তু যখন এমন হতে পারে, আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে তারপর ওই জায়গাটা আসে তাহলে ভালো হবে। আচ্ছা এখন আচ্ছা ইন্টিজারের সাথে ফ্লোটিং পয়েন্ট নাম্বার যোগ করলে পাওয়া যায় ফ্লোট, ঠিক আছে। আর ইন্টিজারের সাথে ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুণ করলেও পাওয়া যাবে একটা ফ্লোট। তো আমি একটু ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে। এক্সপেরিমেন্টের জন্য আমরা আইআরবিতে যাই, সিম্পলি একটা এক্সপেরিমেন্টের জন্য, বোঝানোর জন্য আর কি। দেখা যাক একটা ভ্যারিয়েবল নিলাম আমি এক্সের ভ্যারিয়েবল ভ্যালু হচ্ছে 10, তাই না। একটা ভ্যারিয়েবল নিলাম ওয়াইয়ের ভ্যালু হলো 3। এবার এক্সকে ওয়াই দিয়ে যদি আমি ভাগ দিই, উত্তর দিল আমাকে 3। কেন 3 কেন উত্তর দিল? এটা তো 3.33 এরকম হওয়ার কথা, তাই না। তো আমি এখন যদি জেড নেই, জেড যদি নেই, জেড ইজ ইকালস টু এক্স বাই ওয়াই, তাহলে আচ্ছা এবার জেডের আমি ক্লাস নেব। জেডের ক্লাস নিয়ে আমি দেখতেছি কি এটাকে ইন্টিজার হিসেবে সে ট্রিট করেছে। যেহেতু ইন্টিজার কি পূর্ণ সংখ্যা, ভগ্ন সংখ্যা নয়, যে কারণে এই জেডের ভ্যালু যদিও বা উত্তরে ক্যালকুলেশন করে 3.333 সামথিং আসছে, কিন্তু আমাদের রুবি করেছে কি শুধুমাত্র 3 রেখে বাকি জিনিসগুলোকে ডিসরিগার্ড করেছে। যেহেতু ইন্টিজার মানে ইন্টিজারের সাথে ইন্টিজারের আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি। তো এখানে কি হচ্ছে যে আমরা যখন শুধুই যদি ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করি আমাদের প্রোগ্রাম নিয়ে, তাহলে কি হবে যে এ ধরনের ছোটোখাটো জিনিসগুলা ভুলগুলা সে করে ফেলবে, ঠিক আছে। তো যে কারণে আমাদের করতে হবে কি যে যখন আমরা চাইব প্রেসিশন, বা যেটা কি বলে বাংলায় কি বলে প্রেসিশনের বাংলা হচ্ছে যে মানে খুঁতবিহীন কোনো উত্তর যদি আমরা চাই, খুঁতবিহীন যদি কোড চাই, তাহলে আমাকে সেক্ষেত্রে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ব্যবহার করতে হবে। এখন যেমন উদাহরণ দেই, যেমন এক্সের ভ্যালু আমরা নিলাম 10, তাই না। ওয়াইয়ের ভ্যালু আমরা নিলাম হচ্ছে 3.0, কিছুই করিনি, আমি শুধু 3.0 নিয়েছি। এখন যদি আমি জেড ইজ ইকালস টু এক্স ডিভাইডেড বাই ওয়াই করি, তাহলে দেখা যাচ্ছে ক্যান্সার কি দিল আমাকে 3.333 সামথিং করে ফেলছে, ঠিক আছে। এবার যদি জেড এর উপরে ক্লাস মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে কি করলো সে আমাকে দেখাচ্ছে এটা ফ্লোট, ঠিক আছে। আমি দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার ফ্লোট হওয়াতে এটাকে আমি 0.0 করাতেই সে এটাকে ফ্লোট হিসেবে ট্রিট করছে। দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার ফ্লোট হওয়াতে এর সাথে যতগুলো ক্যালকুলেশনের মাধ্যমে যা যা সংখ্যাই তৈরি হোক না কেন সবগুলোকেই সে ফ্লোট হিসেবে ট্রিট করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে শুধু এই জিনিসটা, যে আমাদের মানে কম্পিউটার তো ভুল করে না, ভুল করে হচ্ছে প্রোগ্রামাররা। কম্পিউটারকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেভাবেই কম্পিউটার কাজ করে। তো এখানে আমরা ইন্টিজারের সংজ্ঞা জানি, ইন্টিজার হচ্ছে ভগ্নাংশ হতে পারবে না। তো যখন আমরা শুধু ইন্টিজার নিয়ে কাজ করতেছি, তাহলে তো সে তো ভগ্নাংশ সে যোগ করবে না, কাজে ওই জিনিসটা তো সে বাদ দিবেই, স্বাভাবিক ব্যাপার। যে এখানে আমাকে প্রেসিশন রাখতে হলে আমাকে ওই সংখ্যাগুলোকে হয় ফ্লোট হতে হবে, অথবা ক্যালকুলেশনের মধ্যে কোনো একটা জায়গায় আমাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে এখানে দেখি, ঠিক আছে। এটাকে যদি আমি নেই, ঠিক আছে, পুটস করি
এটাকে নিলাম, ঠিক আছে। এখন এক্স এর ভ্যালু কিন্তু আমি এক্স এর একটা ভ্যালু দেই, এক্স এর ভ্যালু দেই হচ্ছে 10 দিলাম। এক্স এর ভ্যালু কিন্তু কি এখানে ইন্টিজার আছে, ঠিক আছে। সো এখানে আমি এটা গুণ না দিয়ে ভাগ দেই, তাহলে আমি বাধ্য করতেছি তাকে কোন একটা ইয়াতে নিয়ে আসার জন্য। 5কে 3 দিয়ে ভাগ দিলে নিশ্চয়ই আচ্ছা 5 করবো তো, সরি 5 করতে হলে এখানে 2 দিতে হবে। 5কে 3 দিয়ে ভাগ দিলে ডেফিনেটলি এটা কি ভগ্ন সংখ্যা দেবে আমাকে, তাকে আমি 10 দিয়ে ভাগ দিচ্ছি, তাই না। ওকে, এটা ওকে হোয়াট এভার, এটা যোগ করি বরং, ঠিক আছে। তো এটা এখন আমি পুটস করবো, তাই না। পুটস না করে আমি এখানে বরং জেড দেই, জেড ইজ ইকালস টু দেই, এবং জেডকে আমরা পুটস করব, কারণ আমাকে ওইটার ইয়া জানতে হবে যে ওটা কি আছে, কোন ক্লাসে পড়তেছে। এবার এক্সিট করলাম এবং ওই ফাইলটা আমরা এখানে রান করব। দেখা যাচ্ছে যে এখানে ক্লাস এটার অ্যান্সার দিচ্ছে সে ফ্লোট, আর 11 এইটা হচ্ছে যে 11টা হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। খেয়াল করে দেখা যাবে যে এটা কিন্তু আমাকে, আমি যদি এখন আবার জেড এর ইয়া নেই, কন্ট্রোল এস জেড এর ক্লাস নেই, তাহলে জেড এর ক্লাস এখনো ইন্টিজার। কিন্তু এই জায়গায় আমি যদি এক্স এর ভ্যালু যদি আমি জাস্ট 10.0 করে দেই, তাহলেই এক্স হয়ে গেল কি আমার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আর ক্যালকুলেশনে কোন একটা জায়গায় যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, তাহলে এবার আমরা দেখি কি হয়, ঠিক আছে। 11.0 করে ফেলছে। আচ্ছা, এই নাম্বারগুলোকে সে ইন্টিজার হিসেবে ট্রিট করতেছে, সো আমি এখানে 0 দেব, ঠিক আছে। এখানে 0 দেবো, আমি তাকে বাধ্য করতেছি। আমি এটা তো ইন্টিজার, কিন্তু এটা ইন্টিজার না, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এবার দেখা যাচ্ছে আমাকে এই যে ভগ্ন সংখ্যা দিছে। তো এই হলো মোটামুটি কি মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার এবং ইন্টিজারের মানে বিষয়গুলো আর কি। তো আমরা শুধু একটা মেথডই এখন পর্যন্ত ব্যবহার করেছি, সেটা হচ্ছে ক্লাস মেথড। আচ্ছা, এবার আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাবো। তো এটা মোটামুটি বোঝা গেছে তো যে দুটোর মধ্যে ক্ল্যাশ কোন জায়গাটায়। ক্ল্যাশ হচ্ছে যে ইন্টিজারে ওই প্রেসিশনটা সে রাখতেছে না মনে, যতগুলো দশমিকের পরে যার সংখ্যা আছে সবগুলোকে সে ডিসরিগার্ড করতেছে। তো এটাকে আমাকে মনে রাখতে হলে, যদি আমার ওটা প্রয়োজনীয় হয়, তাহলে আমাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করতে হবে। এবং ফ্লোটিং পয়েন্ট আলাদাভাবে ডিক্লেয়ার করার কোনো সুযোগ নাই, আমাকে শুধু সংখ্যাটার সাথে দশমিক যুক্ত করে 0 কিংবা কিছু একটা অ্যাড করলেই ওটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে সে ট্রিট করবে। তো এই তো গেল। এখন আমি এটা কমেন্টটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন আমি দেখাবো যে আমাদের এখানে কাজের সুবিধার জন্য এখানে দেখছি যে কতগুলো মানে ভগ্ন সংখ্যা দিচ্ছে। এত বড় সংখ্যা তো আমার নিয়ে সবসময় কাজ করার দরকার নেই, আমাদেরকে রাউন্ডিং করতে হবে, তাই না। রাউন্ডিং করার জন্য রুবিতে সুন্দর রাউন্ডিং মেথড আছে, ঠিক আছে। আমি একটা ভ্যালু নেই, এক্স ইজ ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 3.0, ঠিক আছে। এর দ্বারা কি হলো, এটাকে আমি বাধ্য করলাম পুটস এক্স প্লাস। আচ্ছা, এখন এটা আমি বাধ্য করলাম তাকে, এটাকে কিসে মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করার জন্য বাধ্য করলাম। কিন্তু আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে আমি রাউন্ড করতে পারি, ঠিক আছে। এক্স ইজ ইকুয়ালস টু এক্স ডট রাউন্ড। এখন এই রাউন্ড মেথডটাতে, এটা একটা মেথড, এবং এই মেথড হচ্ছে একটা ভ্যারিয়েবল নেয় সে কত ঘর পর্যন্ত আমি রাউন্ড করতে চাই। আমি মানে 4 ডিজিট পর্যন্ত রাউন্ড করতে চাই। আচ্ছা, এরপরে আমি পুটস করব, এক্স পুটস করব, তাহলে আমরা বুঝতে পারবো যে পার্থক্যটা কোথায়। এখানে 3.3335 এরকম ছিল, তাই না। তারপরে এখানে যখন আমি রাউন্ড করলাম 4 ডিজিট পর্যন্ত সে রাউন্ড করছে, এবং রাউন্ডটা হয় কি হচ্ছে রাউন্ডিংয়ের
যেটা সর্বজন স্বীকৃত একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে। যেহেতু 3 তাই সে যেহেতু 5 থেকে বড় না, যে কারণে এখানে কোনো ডিজিট অ্যাড করেনি, শুধু এখান থেকে কেটে দিছে 4টা ডিজিট নেওয়ার পরে। ভাই এখানে রাউন্ডের পরে যে কোনো সংখ্যা বসাবো, তারপর পয়েন্টের পরে সেই সংখ্যাগুলো আসবে, 4টা বা 5টা বা 6টা। হ্যাঁ, এটা হচ্ছে যে প্যারামিটার নিচ্ছে। আমি যদি 8 দেই, দিয়ে যদি এটাকে আমি আবার আউটপুট দেই, তাহলে 8টা ডিজিট পর্যন্ত দেবে সে, ঠিক আছে? এখানে 8 ডিজিট পর্যন্ত সে এটা দিবে। তা আমার যত প্রয়োজন হবে ওকে ভাই। আমি সেই অনুযায়ী নেব, ঠিক আছে? আমার ক্যালকুলেশন কতটুকু প্রেসিশন আমার দরকার ততটুকু প্রেসিশন নেব। যদি এটা শেয়ার মার্কেট হয় তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে পুরা যতটুকু সম্ভব পুরোটাই আমাকে নিতে হবে, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল্পতে অনেক কিছু চলে আসবে। কিন্তু যদি এটা মানে টাকা পয়সার সাথে রিলেটেড না হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা 2 ডিজিট পর্যন্ত রাউন্ড করলে আমাদের হয়ে যায়। তো এরকম আর কি ব্যাপার। তো এটা হচ্ছে রাউন্ড মেথড। তো রাউন্ডের আরও কিছু মেথড আছে। রাউন্ড আপ করা যায়, রাউন্ড ডাউন করা যায়, সিল করা যায়। তো ওই জিনিসগুলো আমরা একটু দেখে নেই। যেমন আচ্ছা, আমি এখানে এটা তো রাউন্ডের মেথড গেল, আমি আরেকটা নেই, জেড নেই। জেড ইজ ইকালস টু দেখা যাচ্ছে যে ওরকম বড় একটা সংখ্যা নেই, ঠিক আছে? এবার জেড ইজ ইকালস টু জেড ডট, এই একটা মেথড আমি রান করব এবং এখানে আমি নেব হচ্ছে 3। দেখা যাক কি আসে, ঠিক আছে? 3.4। আচ্ছা, জেডকে পুটস করে নিন। আচ্ছা, এখানে কি করা হলো, সিলিং করা হলো, মানে রাউন্ডিংয়ের সিলিং মেথডে গেছি আমি। অর্থাৎ আমার এখানে কিন্তু তৃতীয় যে ঘরটা আছে সে ঘরে কি ছিল, 3 ছিল, তাই না? আর পরে ছিল 6। আচ্ছা, আমি 6টাকে চেঞ্জ করে 2 বানাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আরো। আচ্ছা, এখানে 3 এর পরের সংখ্যাটা ছিল 2। তো রাউন্ডিংয়ের মেথড কি বলে যে 5 থেকে ছোট হলে পরের এই সংখ্যাতে যোগ হয় না, যোগ করতে হয় না। এটা হচ্ছে রাউন্ডিংয়ের সর্বজন স্বীকৃত মেথড। কিন্তু আমি রুবিকে বললাম যে তুমি মানে ওই যে রাউন্ডিংয়ের যে মেথডের সেটাকে গুলি মারো, তুমি সিলিং মেথডে যাও। অর্থাৎ সবসময় সে আপার মেথডে যাবে এবং কত ঘর পর্যন্ত সংখ্যা নেবে আমি এখানে বলে দিলাম, 3 ঘর পর্যন্ত নেবে এবং সব সময় সর্বশেষ সংখ্যাটাকে বড় করবা। তো এর মাধ্যমে আমরা সিলিংয়ে যেতে পারবো। তো একইভাবে আমরা ফ্লোর একটা মেথড আছে, যেটা হচ্ছে যে আমি আরেকটা নেই, এল নেই। এল ইজ ইকালস টু সে 2 পয়েন্ট। আচ্ছা, এখানে আমার এখানে 3, থার্ডে এখানে আমি দেখা যাচ্ছে 7 নেব, ঠিক আছে? এবার আমি এল ইজ ইকালস টু এল ডট, এটা হচ্ছে যে ফ্লোর করব এবং এখানে আমি 3 ডিজিট পর্যন্ত নেব, ঠিক আছে? এবার পুটস করি এল। আচ্ছা, এবার কি আসে? আচ্ছা, ফ্লোর তাহলে মানে একটা আর হবে, তার থেকে আমি বরং কিওয়ার্ডটা জেনে নেই। রুবি ফ্লোর FLOOR, ঠিকই তো আছে। আমি এখানে কি ভুল করছিলাম? FLOOR ঠিকই তো ছিল। ওকে, আচ্ছা এলে, আচ্ছা এইটা ভুল গেছে, 2 পয়েন্ট। আচ্ছা, থার্ড এটাতে হচ্ছে ফ্লোর করব, তার মানে নিচে নামাবো। তো আমি অলরেডি এখানে বড় একটা সংখ্যা দিই। এবার দেখি কি অবস্থা। এবার হয়েছে। আচ্ছা, এই সংখ্যাটা কোনোভাবে ডিলিট হয়ে গেছিল, আমি মানে যেহেতু সিলেক্ট করা ছিল অন্য কিছু চাপ পড়ে ডিলিট হয়ে গেছিলো, এই জন্য সমস্যা করলো। যাই হোক, আচ্ছা ফ্লোর মেথডটা কি হচ্ছে, এটা হচ্ছে সিলিংয়ের অপোজিট। সিলিংয়ে কি হচ্ছে যে আমি সবসময় বড়োর দিকে ঝুঁকতেছি, আর ফ্লোরে কি করতেছে সবসময় সে ছোটোর দিকে টেনে নিয়ে আসতেছে। যেমন 4th যে ডিজিটটা আছে দশমিকের পরে, এটা হচ্ছে 9 আছে। তো ফ্লোর মানে রাউন্ডিংয়ের পদ্ধতি হচ্ছে কি যে অলওয়েজ তাহলে এই থার্ড যে নাম্বারটা আছে 8 পর্যন্ত নিতে হয়, তাহলে এটার সংখ্যাটাকে বড় করতে হবে এক সংখ্যা যোগ করে। কিন্তু আমি ফ্লোরকে ইমফেসিস দিলাম, তাতে হলো কি সে ওটা বড় করলো না,
2.345 নিল, 5 পর্যন্ত নিল, সে ওটা বড় করলো না। তো এটা হচ্ছে যে এগুলো মোটামুটি মেথড আছে। আমি এখানে মেথডগুলো কালেকশন করি কি কি। ক্লাস রাউন্ড, আচ্ছা রাউন্ড, আচ্ছা এক্স ডট রাউন্ড, তারপরে এক্স ডট সিআইএল সিলিং। আচ্ছা এগুলোতে রাউন্ডে হচ্ছে প্যারামিটার নেই, যেটাতে ব্র্যাকেট থাকবে বুঝতে হবে সে প্যারামিটার নেই। প্যারামিটার হচ্ছে এর ভিতরে যে মানে এক্সট্রা ডাটাটা সে নিচ্ছে, ঠিক আছে। শুধু রাউন্ড দিলে মানে শুধু রাউন্ড করবে, কিন্তু আমরা এখানে ওটা বাধ্য করতেছি। এক্স ডট FLWR ফ্লোর, এটাও প্যারামিটার নেবে। আচ্ছা এটা গেল। এখন আরেকটা মেথড আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে কখনো যদি আমাদের কাজের প্রয়োজনে কোনো একটা সংখ্যাকে ইন্টিজারে বা ফ্লোটে কনভার্ট করতে হয়, তাহলে কি হবে সেটা, ঠিক আছে। হাউ টু কনভার্ট অ্যান ইন্টিজার ইন্টু ফ্লোটস অ্যান্ড ভাইস ভার্সা, বানানটা বোধহয় ভুল হলো, এস। ওকে, তো এটা হচ্ছে কি যে আমি একটা নেই এই পর্যন্ত, আমি টেনে নিয়ে আসি এটাকে। আচ্ছা তোমরা যখন প্র্যাকটিস করবা, ঠিক আছে, ডেফিনেটলি যেটা করবা সেটা হচ্ছে যে এই যে আমার এই ফাইলটা তো আমি দেব, এই এন্ড যেটা আছে এটাকে জায়গায় জায়গায় সরাই পার্টিকুলার একটা অংশ, পোর্শন, এই লেকচারের শিটের পার্টিকুলার একটা পোর্শনকে আনহাইড করবা, আনকমেন্ট করবা, পার্টিকুলার পোর্শনকে কমেন্টেড করবা। এভাবে দেখবা যে এগুলো ওপেন করবা, ঠিক আছে। যেমন শুধু যদি এই অংশটুকু নিয়ে তোমার কাজ করতে হয়, তাহলে এখানে এই এন্ডটাকে এখান থেকে টেনে নিয়ে এসে কেটে কাট করে এখানে পেস্ট করে দেবা, এভাবে কাজ করবা, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা কনভার্ট করার জন্য আমি একটা ভ্যারিয়েবল নেই ইন্টিজার, সেটা হচ্ছে যে এটা নিলাম। ওকে, এখন এটাকে টু কনভার্ট ইট ইন এ floating point number, I will declare another variable and just apply this method to underscore f, ঠিক আছে। সে y একটা নতুন ভেরিয়েবল নিল এবং সেখানে x এর ফ্লোটিং যে ভার্সনটা আছে সে ভার্সনটাকে অ্যাড করলো, puts y এবং y puts y ডট ক্লাস। এর দ্বারা আমি ওই কাজটা করতেছি, অর্থাৎ ওটা তো ছিল কি যে এটা ছিল এক্সটা ছিল হচ্ছে ইন্টিজার, তাই না। আমি এটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কনভার্ট করে নিলাম। আর সিমিলারলি টু আচ্ছা আচ্ছা এটা গেল। টু ইন্টিজার আমি আগে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিক্লেয়ার করব, ঠিক আছে। সে আর নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখবো এটা। এবার আমি ভি নামে আমি একটা ভেরিয়েবল নেব এবং এটাকে হচ্ছে আর ডট, এবার হচ্ছে টু আন্ডারস্কোর আই মানে হচ্ছে টু ইন্টিজার, এই মেথডটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো আমি এখানে আর কি মেথড অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে যে এক্স ডট টু আন্ডারস্কোর এফ, এক্স ডট টু আন্ডারস্কোর আই, তো এটা করলাম আমি, ঠিক আছে। এখন আমার এইটা করা দরকার, তাই তো। এটাকে আমি আউটপুট করবো, কোনটাকে, ভিটাকে আউটপুট করব, ঠিক আছে না। ভি এর ক্লাস আমরা জানবো এটা। এখন আমি আউটপুট করলাম, কি দেখা যাচ্ছে, ইন্টিজার দেখা যাচ্ছে, মানে ভি এর ভ্যালু হয়ে গেছে 2, ঠিক আছে। 0.34টাকে সে কেটে দিছে, এটাকে ভগ্নাংশ রাখেনি, এটাকে পূর্ণ সংখ্যা বানাই ফেলছে এবং সেটাকে সে ইন্টিজারে কনভার্ট করেছে। তো এ তো ছিল মোটামুটি এগুলোর ব্যাপার। আর হচ্ছে যে আরেকটা আছে, মেথড আছে, সেটা হচ্ছে যে অ্যাবসোলিউট মেথড, ঠিক আছে। আমি একটা যদি ভ্যারিয়েবল নেই,
আমি জানি না এটা কথাটা ঠিক হয়েছে কিনা, ইংরেজিতে কখনো দিন আমি অঙ্ক প্র্যাকটিস করি নাই, সো বলতে পারবো না। ব্রোকেন নাম্বার নিলাম আমি একটা 4.4 হোয়াট এভার, এবং আমি যদি এটার এখন অ্যাবসলিউট নাম্বার নিতে চাই, ঠিক আছে, অ্যাবসলিউট ব্রোকেন নাম্বার যদি আমি নিতে চাই, তাহলে ব্রোকেন নাম্বারটা নেব এবং এটা হচ্ছে ডট অ্যাবস, এই মেথডটা অ্যাপ্লাই করব। এবার আমি এটাকে আউটপুট করি, পুটস এবিএস অ্যাবসলিউট ব্রোকেন নাম্বার, এটাকে সে পুটস করবে। তো করি whatever, আচ্ছা আচ্ছা অ্যাবসলিউট মানে কি, মানে সেটা হচ্ছে জাস্ট নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ করবে নাকি, এরকম কিছু একটা। আমি এটা নিয়ে কাজ করি নাই, সো সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে। তো মাইনাস নাম্বার থাকলে সে এটাকে পজিটিভ, মানে ঋণাত্মক থাকলে ধনাত্মক করে ফেলতেছে। এটা যাক, অ্যাবসলিউট ভ্যালু সে বের করে নিয়ে আসতেছে, এই তো হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, আরেকটা মেথড যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে ডট অ্যাপস। ওকে, তো এটা ছিল মোটামুটি আজকের ক্লাস। আমি আজকে স্ট্রিং নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু স্ট্রিংয়ের আলোচনা করার সময় নাই, সো এগুলোই মোটামুটি আপাতত থাক। আজকে আমাদের হোমওয়ার্ক কি দেব? হোমওয়ার্ক তো হচ্ছে, আচ্ছা ওকে, হোমওয়ার্কটা হচ্ছে যে, আচ্ছা আমি ইকুয়াল বিগিন দিয়ে বরং শুরু করি। কতগুলা ইয়া করা হয়েছে ভাই, ভাই ইটস মোর দেন হুম, অনেকগুলা লাইন করা হয়েছে ভাই। হ্যাঁ কিন্তু খুবই সিম্পল তো। হ্যাঁ অনেক সিম্পল। আর ভাই হচ্ছে যে আমরা কি ভাই সলো লার্নে একটু করতে পারি, ওই বেসিকটা কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে ভালো হবে। এটা হচ্ছে যে যার যার অভিরুচি, ঠিক আছে, করে ফেলতে পারলে ভালো, তবে করে ফেলে পরে আবার এখানে ইয়া করা যাবে না, দাদাগিরি করা যাবে না। ওকে, ওকে ওকে ভাই। কে বললো? জয় না? আচ্ছা ওকে, করে ফেলো, ঠিক আছে। এবং কি করতেছো সেটা গ্রুপে শেয়ার করবা, যে ভাই আমি এটা করলাম। তো কারোর জন্য যদি একটু চাপ হয়ে যায়, সে যেন চাপ না নেয়, কারণ মানে প্রসেস এভাবেই চলবে, অসুবিধা নেই। জয় যদি আগে থেকে ইয়া করে তাহলে ওর বুঝতে একটু সুবিধা হবে। তো জিনিসটা আমি প্রেশার ক্রিয়েট করতে চাই না কারোর উপর। আচ্ছা ওকে, এখানে হচ্ছে আজকের হোমওয়ার্ক কি, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। একসাথে সব কিছু করলে ভয় পেয়ে যাবে, ভয়ের কিছু নাই। ভাই আমার মানে আর কি কালকে ফাইনাল দিয়ে ভাইবা, তো ভাইবার পরে তো আমি চিল ভাই এখন, ওই জন্য বললাম। বুঝলাম, তাহলে তুমি HTML CSS করো, বুঝছো? ভাই এইচটিএমএল মোটামুটি কমপ্লিট করে ফেলছি, বাট সিএসএস এ শেষ করতে পারিনি। পরে লাস্ট ইয়ার ফাইনাল শুরু হয়ে গেছিল, পরে খেয়ে ফেলছি আর কি সিএসএস যেগুলো শিখছিলাম। এগুলো আসলে কি যে মনে থাকে না, এটা করতে করতে তখন প্র্যাকটিস ছাড়া ভাই হয় না ভাই, না, মানে কিছুই হয় না। ইভেন কি বলবো আর। তবে কি যে এগুলো একটা দেখা যায় না, যে অনেক সময় ছোটবেলায় ক্লাস 3-তে পড়ার সময় একটা রাস্তায় একজন নিয়ে গেছিল, এখন আমি জীবনে ওই রাস্তা সম্পর্কে পরে আর যাই নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই প্রাপ্তবয়স্ক এই অবস্থায় এসে যখন ওই রাস্তা দিয়ে আবার যাই, তখন পরিচিত মনে হয় না। তো এরকম একবার করলে পরে সেটা ডেফিনেটলি হেল্প করবেই, কারণ রাস্তা তো একটু চেনা থাকলো। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি। ব্যবহার গ্রুপে আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে একই সাথে একাধিক মেথডের ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, আমি একটু সিম্পলি দেখাই। যেমন আমি এক্স একটা ভ্যারিয়েবল নিলাম, আচ্ছা এখানে এটা কি 0 করা হয়েছে, করা হয় নাই, এটা এখান থেকে টেনে নিয়ে আসি, এক্স পর্যন্ত। ওকে, আচ্ছা আমি একটা ভ্যারিয়েবল নিলাম, এক্স ভ্যারিয়েবল নিলাম,
এবং এটা হচ্ছে মাইনাস কি করব, -3.1456 হোয়াট এভার করলাম, ঠিক আছে। এখন এটার উপরে একই সাথে একাধিক করতে পারবো কিভাবে, x ইজ ইকুয়ালস টু এক্স। এটা কি, প্রথমত এটা হচ্ছে আমার একটা নেগেটিভ সংখ্যা, ঠিক আছে। তো এটার উপর আমি অ্যাবস মেথডটা অ্যাপ্লাই করলাম। তারপরে এটা হচ্ছে একটা কি বলবো, একটা অনেকগুলো সংখ্যার একটা ভগ্ন সংখ্যা। তো আমি এটাকে কি করব, রাউন্ড করব, ঠিক আছে। রাউন্ড করব হচ্ছে যে 2 ডিজিট পর্যন্ত করব। এরপরে এর সাথে আমি হচ্ছে যে এটাকে ফাইনালি আচ্ছা রাউন্ড করে পর্যন্ত শেষ করে দিই, কারণ এটাকে যদি আবার ইন্টিজারে কনভার্ট করে নেই তখন বোঝা যাবে না, কেসটা বিলাই হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা পুটস করি এবার, পুটস এক্স। একই সাথে একাধিক মেথডকে রান করানো যায়, ঠিক আছে। হলো, এটা মাইনাস ছিল, মাইনাস থেকে সে প্রথম মেথডে প্লাস হয়ে গেল, তারপরের মেথডে রাউন্ড হয়ে দুইটা সংখ্যার বা একটা ভগ্ন সংখ্যা হয়ে গেল। তো একই সাথে একাধিক মেথড ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে একটা কমেন্ট করি যে একই সাথে একাধিক মেথড শেকলের মতো, তো একটার পর একটা জোড়া দেওয়া যায়, ঠিক আছে। সেটার এক্সাম্পল এটা। একই সাথে আমি এখানে দুইটা ইউজ করলাম, আপনারা কেউ একজন চাইলে দেখা যাচ্ছে যে ইয়া করতে পারেন। আচ্ছা, এ তো গেল। তো তিনটি একই সাথে একাধিক মেথডের ব্যবহার গ্রুপে স্ক্রিনশট করা, এবং ওই যে আমরা করতেছিলাম না যে kbr.com ওয়েবসাইটে কিবোর্ড টাইপিং প্র্যাকটিস, এটা কিন্তু চলবে। এবং অনেক স্টাবলিশ ডেভেলপার, ধরো যে 2 বছর 3 বছর ধরে সে কোড করতেছে, তার কোনো একটা পার্টিকুলার কিতে প্রবলেম, সেই কিটা তার হাতে আসে না, সে কিন্তু এখনও সময় পেলে 5-10 মিনিট 15 মিনিট সে কিবোর্ড টাইপিং প্র্যাকটিস করে, কারণ তাকে কিবোর্ডটা মাস্টার করতে হবে। তো কিবোর্ড টাইপিং প্র্যাকটিস এটা মোটামুটি যতদিন পর্যন্ত সেলফ স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট না আসে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে, টাইপিং প্র্যাকটিস। 15 থেকে 20 মিনিট। এই তো ছিল মোটামুটি আজকের ক্লাস এবং ক্লাসের আমি এখন আপাতত বন্ধ করে দিই।